নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুই দলের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ১২ মোহাম্মদবাজারে। ৩ দুষ্কৃতীর জেল হেফাজত সিউড়িতে। ভোটার কার্ডে এপিক নাম্বারের বিভ্রাট সিউড়িতে। দুবরাজপুরে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৩ জন। বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের আটক করে বিক্ষোভ মহিলাদের। শান্তিনিকেতনে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। পরীক্ষা দিয়ে মায়ের সৎ কাজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বোলপুরে। গ্রামের পুরানো ঝামেলার বিবাদের জেরে সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষ ঘটে গতকাল সোমবার ১০ই মার্চ বীরভূমের মোহাম্মদবাজারের দিঘল গ্রামের ঈদগাপাড়ায়। গতকাল সোমবার রাতে নতুন করে ঝামেলা বাঁধে গ্রামের রাস্তা দখলকে কেন্দ্র করে। আহত হয় উভয় পক্ষের ১২ জন। বীরভূমের মোহাম্মদবাজারের দিঘল গ্রামের ঈদগাপাড়ার একটি রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে দুদল গ্রামবাসীদের মধ্যে। গতকাল সোমবার ১০ই মার্চ বিকেলে হালকা ঝামেলা হলেও তা মিটে যায়। পরে রাতে ফের দুদলের মধ্যে সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের ১২ জন। আহতদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামে উত্তেজনা রয়েছে, তবে মোহাম্মদবাজার থানার পুলিশ গ্রামের টহলদারি চালাচ্ছে অপ্রীতিকর ঘটনা এড়াতে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত সিপিআইএম সমর্থকরা কোনো বক্তব্য দেয়নি। তবে আহত তৃণমূল কংগ্রেসের সমর্থক আলানুর শেখ জানান, মারধর করেছে। সিপিআইএমের সঙ্গে আমার ঝামেলা চলছে ১ বছর থেকে, রাস্তা করে। সেই রাস্তা খোলার জন্য আমার রাস্তাতে গাড়ি টোটো পেরিয়েছিল। আমি মানা করতে গেলাম কি আমার তোমরা আমাকে পেরে দিবেন, আমার টোটো পেরে দেবে। আমাকে বলছে প্রণাম করে বোমের ঝোলা বার করলে। প্রথম 2 ভাই, এক সমীরুল, এক জামিরুল, আর এক ফিরোজ, আর এক সিরাজ, 5 জনা, আর রুহুল, 5 জনা তো বোমের ঝোলা বার করে মুখে তেড়ে গেল। আমি বাড়িতে ঢুকে গেলাম। তারপর রোজা খুলে আবার পানি নিয়ে চলে এলাম। তারপরে শান্তি কমিটি গেল। শান্তি কমিটি বললে আমরা ফাইসালা সবাই মিলে করে দেবো। সেই ফাইসালা না করে আবার তোমার মনে করো আমার মেয়ে একটা পেরিয়ে গিয়েছিল, ওই কেন্দ্র করে দেব মার। হ্যাঁ, একজন আছে খুনি, তোমার আসামি গাঁতিতে চুটিয়ে মেরেছিল 2টো লোককেও। সেই আসামিটা আমাকে মেরেছে আমাকে। তার নাম হলো যে ফিরোজ। আমরা মারি খেয়েছি 9 জন। হ্যাঁ, সেই টাইমে রোজা খুলবেলের জন্য বাড়ি ফিরছিলাম সেই টাইমে। আমরা টিএমসি, তারা সিপিএম। হ্যাঁ, 15 রাগ আমার উপরে ছিল, আক্রোশ আমার উপরে। 2বার আমাকে ঠেট দিয়েছিল বোমের জন্য। তা আমি জানাইছিলাম, আমার ইউ জানা আছে কি আমাকে 2বার ঠেট দিয়েছে। আবার আজকে বোমের ঝোলা নিয়ে আমাকে মারতে গেছে। আমাকে পারলে না, লাস্টে সাবল করে আমাকে মারতে গেল। মারলে ঘটনাটা একবারে গ্রামের ভেতরেই, ঈদগাহ পাড়ায় একবারে সামনেই একটি কেন্দ্র করে রাস্তা। ওই রাস্তা আমাদের বড় মসজিদের রাস্তা। সেই রাস্তা বন্ধ করে দিয়েছে, আমাদের পেরিতে ধরতে দিছে না। আর আমাদের রাস্তাতে ওরা বুঝে চলাচল করবো জোর করে। সেই জন্য এই কেন্দ্র করে ঝামেলা। আগে কি জানানো হয়েছিল? আগে জানানো হয়েছিল, সব হয়েছিল। সবাই বললে কি হ্যাঁ মিসচাল করে দেবো, ফাইসালা করে দেবো, রাস্তা করে দেবো। হচ্ছে না। তার বাদে আজকে একটা গাড়ি নিয়ে পেরেছিল, আর আমি বলেছিলাম কি তুমি পেরিতে দিবে না, আমি কেন পেরিতে দেবো? সেই জন্য আমাকে বলছে তোকে আচার দেবো, তোকে করবো। বোমের ঝোলা দৌড়ে বার করলে। সেটা বোমের ঝোলাটা বার করেছে সমীরুল, জামিরুল, সিরাজ, ফিরোজ, হামিদুল, এই রুহুল আর সাইদুল, এই কটা ছেলেতে। না পদে আছে, সিপিএনের আছে। ওরা মেম্বারের সঙ্গে থাকে, মেম্বারের সঙ্গে ওঠে। দলকে তো জানাইছি, দলকে আমরাও জানাইছি, দল ওদের সঙ্গেও আছে, সিপিএনের দল। হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি। ওতে মেম্বার আছে, সিপিএম এর মেম্বার আছে, আরো আদার্স লোক আছে। সিপিএম এর
সেকেন্ডে পঞ্চায়েত, ঘটনা কোন জায়গায়? দিগলগ্রাম ঈদগাপাড়া। আপনার নাম? আলানুর শেখ। একটি মার্ডার কেসে আসামি আছে ফিরোজ, জাতিতে মেরেছিল 10 বছর আগে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোস, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। গতকাল সোমবার 10ই মার্চ রাত্রে রাজনগর থানা এলাকায় পুলিশ পেট্রোলিং চলাকালীন রাজনগরের মুরাদগঞ্জ আড়ালি রাস্তায় দুটি বাইক দেখে সন্দেহ হয় রাজনগর থানার পুলিশের। পুলিশ বাইক দুটিকে দেখে ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় একটি বাইকে থাকা 3 জন দুষ্কৃতী। সাথে সাথে আশেপাশের থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই অন্যান্য থানার পুলিশ রাস্তা ঘিরে ফেলে। তাতেই ধরা পড়ে একটি বাইক সহ 3 জন। বাকি 3 জন অন্য একটি বাইক নিয়ে পালিয়ে যায়। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মাদকদ্রব্য। পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। রাজনগরের ঘটনায় ধৃত 3 জনকেই সিউড়ি আদালতে তোলা হয়। সিউড়ি আদালতের বিচারক 7 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। ধৃতদের বাড়ি বীরভূমের কাখরতলা এলাকায়। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী তপন গোস্বামী জানান, এটা রাজনগর থানার অভিযোগ। জিয়ারুল শেখ, মুর্তে শেখ আর ঈসা নূর, এই 3 জন, এদের বাড়ি হচ্ছে কাকরতলা PS এলাকাতে। গতকাল রাত তখন 12:25, সেই সময় সোর্স ইনফরমেশন ছিল যে রাজনগর থানার অধীন তোমার জায়গাটা হচ্ছে আড়ালি মুরাদগঞ্জ রোড, সে রোডের পাশে একটা লালা ব্রিক্স ফিল্ড আছে। সেখানে মাদকদ্রব্য প্রায় 8 লিটারের মতন কোরেন মিক্সচার এরা বাইরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। সেই মতো অবস্থায় পুলিশ চেস করে এবং অন স্পটে 3 জনকে ধরতে যায়। সেই সময় জিয়ারুল বলে ছেলেটা পুলিশকে তার পাইপ বান দিয়ে ফায়ার করে। লাকিলি পুলিশ পার্সন ইনজিওর্ড হয়নি। তো আজকে ওই 3 জনকেই তোলা হয়েছিল আদালতে, স্পেশাল আদালতে। 3 জনের 7 দিন PC অ্যালাউ হলো। আর তার সঙ্গে বাইকটা, পাইপ গান, মোবাইল 2খানা এবং 8 লিটার কোরান মিক্সচার সব সিজ হয়েছে। ডাকাতি করার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল না মাদক পাচার? না, মাদক পাচার, মাদকের কেস। কত আনুমানিক কত? 8 কিলোগ্রাম কমার্শিয়াল কোয়ান্টিটি, হিউজ কোয়ান্টিটি ছিল। বাইরের রাজ্যে পাঠিয়ে দিল। হ্যাঁ, বাইরের রাজ্যে নিয়ে যেত। আচ্ছা, কোন কোর্টে তোলা হয়েছিল? ADJ 1 করে তোলা হয়েছিল। IPP ইনচার্জ তপন গোস্বামী, স্পেশাল এন্টিকেস কোর্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046।
অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আবার এপিক বিভ্রাট বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের ধনঞ্জয়বাটি গ্রামে। দেখা যায় 2 ভোটারের এপিক বিভ্রাট। তৃণমূলের স্কুটিনি করার সময় উঠে আসে এই ঘটনা। এক নজরুল ইসলাম, যার বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের ধনঞ্জয়বাটি গ্রামে নাম রয়েছে, আবার একই এপিক কার্ডে হরিয়ানার অমরজিৎ নামে এক ব্যক্তির নামে। 2 কুলসুমা খাতুন, যার বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের ধনঞ্জয়বাটি গ্রামে নাম রয়েছে, আবার ঝাড়খণ্ডের নলা বিধানসভা এলাকাতেও নাম রয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে 2 ভোটার। এদিন যার নামে হরিয়ানাতে ভোটার কার্ড আছে সেই ব্যক্তি নজরুল ইসলাম জানান, আমাদের গ্রামের মেম্বার এবং আমাদের তৃণমূল পার্টির কর্মীরা এসে জানালো যে তোমার নামে আর একটা ভোটার কার্ড হরিয়ানায় আছে। আমি শুনে তো আতঙ্কিত হইলাম যে এই যদি হয়, একই নামে দুটো যদি ভোটার কার্ড হয় তো অনেক অসুবিধায় তো পড়ে যেতে পারি। অনেক সময় তো মানে বিশাল বিপদে পড়তে পারি। তাই আতঙ্কিত তাদেরকে জানালাম এবং যে এর যেন গতিবিধি কিছু হয়। এতদিন তো জানতে পারেনি? না, এতদিন জানতে পারতাম না। তারা ভোটার কার্ডে মেরে দিচ্ছিল মোবাইলে? হ্যাঁ, মোবাইলে ওরা সার্চ করে মানে নাম্বারটা সার্চ করে জানছে যে আর একটা ভোটার কার্ড আছে। সমস্যায় পড়বে। হ্যাঁ, সমস্যায় পড়তেই পারি। কি নাম আপনার? আমার নাম নজরুল ইসলাম। অন্যদিকে সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, করেছে আমাদের 289 সাঁইতিয়া বিধানসভার আন্ডারে সিউড়ি 2 নম্বর ব্লকের কেন্দুয়া অঞ্চলে 222 নম্বর বুথে 2টি ফেক ভোটার কার্ড ধরা পড়েছে। এবং তাতে দেখা যাচ্ছে যে একজনের নাম হচ্ছে কুলসুমা খাতুন, ধনঞ্জয়বাটি, আবার তাকে ঝাড়খণ্ডের ওই জামতাড়া ডিস্ট্রিক্টের একটা জায়গায় দেখানো হয়েছে। আরেকজন আছে নজরুল ইসলাম, এরই সেম নাম্বারে অমরজিৎ বলে একজন হরিয়ানা রাজ্যের পড়েছে। এখানে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে দিদি যেটা বলেছেন এটা সবাই মানতে বাধ্য। তার কারণ দিদি এটা ঘোষণা করেছিলেন কলকাতায় 27 তারিখ যে এই ধরনের হচ্ছে, এবং যে কারণে দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে হেরে যেতে হয়েছে, এবং প্ল্যান মাফিক অসংখ্য ভোটার তালিকায় থেকে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, এবং যাদেরকে সংযোজন করা হয়েছে তারা কেউ দেখা গেল আমাদের এই জেলার নয়, এই রাজ্যের নয়, বাইরের রাজ্য থেকে তাদের ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভোট দেওয়ানো হবে। এটা হচ্ছে বিজেপির একটা উলঙ্গ রাজনীতি। উলঙ্গ এই রাজনীতির কোনো মানে হয় না। জনসমর্থন না পেয়ে বিভিন্ন ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র। এটা বিজেপির উলঙ্গ রাজনীতি ছাড়া আর কিছু হতে পারে না। কোনো যাদের সমস্যা ধরা পড়েছে, আমরা স্থানীয়ভাবে আমরা জেলার যিনি রিটার্নিং অফিসার, ব্লক লেভেলে যিনি এআরও, তার কাছে আমরা যাব, আমরা এগুলো আবেদন করব। অনলাইনেও আবেদনের প্রসেস আছে, কোনো সমস্যা নেই। এগুলো আমাদের কন্টিনিউয়াস প্রসেস হিসাবে আমাদের নেত্রী বলে দিয়েছেন যে এটা থামবে না, এটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে চলতে থাকবে। 16 তারিখে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন 16 তারিখ তিনি একটা ভার্চুয়ালি প্রোগ্রাম করবেন বিভিন্ন ব্লকের নেতাদের নিয়ে, এবং সেখানে তিনি তার বক্তব্য রাখবেন। তিনি যা নির্দেশ দেবেন সেই নির্দেশগুলো আমরা লোয়ার লেভেলে আমরা যারা আছি তারা অক্ষরে অক্ষরে পালন করব এবং কাজ করব আমরা। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একটা সৈনিক হয়ে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা এই ব্লকে কোথাও কোনো ভুয়ো ভোটার আমরা রাখতে দেব না, এবং বিজেপির এই ষড়যন্ত্র, এই চক্রান্ত ব্যর্থ হবে আমাদের বলিষ্ঠ সংগঠনের মাধ্যমে, এটুকু বলতে পারি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয় 3 জনকে। আজ মঙ্গলবার 11 মার্চ ভোরে দুবরাজপুর থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, দুবরাজপুর কান্ত রাস্তায় নিরাময় জঙ্গলের কাছে 10 থেকে 12 জন লোক লাঠিসোঁটা রড নিয়ে অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। এরপরেই দুবরাজপুর থানার পুলিশ সেখানে হানা দেয় এবং 3 জনকে ধরে ফেলে। বাকিরা পুলিশ দেখে পালিয়ে যায়। তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে দুবরাজপুর থানার পুলিশ। 3 জনকে আজ মঙ্গলবার 11 মার্চ দুবরাজপুর আদালতে তোলা হয়। ধৃতদের নাম রাহুল মণ্ডল, জগন্নাথ গোপ, সত্যব্রত গোপ। প্রত্যেকের বাড়ি মুরাবেরিয়া, ঝাড়খণ্ডে। পুলিশ সূত্রে জানা গেছে এদের কাছ থেকে ডাকাতি করতে আসা সমস্ত কিছু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পুলিশ তাদের কাছ থেকে 3টি বেনামি মোবাইল উদ্ধার করেছে। পুলিশ সেই মোবাইলগুলি খতিয়ে দেখছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ঋণ নেওয়া টাকা মহিলারা পরিশোধ করার পরেও সেই টাকা বাকি দেখাচ্ছে, যার ফলে তারা অন্য জায়গায় ঋণ নিতে পারছেন না। আর এতেই ক্ষুব্ধ দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মহিলারা। বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা মুথুট মাইক্রোফিন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এলাকার মহিলাদের। গতকাল সোমবার 10 মার্চ সন্ধ্যায় এই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার 2 কর্মী বকেয়া আদায় করতে এলে তাদের ঘিরে ফেলেন এলাকার মহিলারা। পরে আরও একজন কর্মী এলে তাকেও আটকে দেওয়া হয়। দীর্ঘ প্রায় 2 ঘন্টার উপর তাদের আটকে রাখেন মহিলারা। তাদের ঘিরে ধরে তাদের ক্ষোভ উগরে দেন এলাকার মহিলারা। যদিও মহিলাদের কোনো সদুত্তর দিতে পারেনি বেসরকারি ঋণ প্রদান সংস্থার কর্মীরা। পরে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন। বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুবরাজপুর থানায় ওই বেসরকারি কোম্পানির ম্যানেজার এসে মুচে লেখা দেন আগামী 29 মার্চ তাদের এনওসি দিয়ে দেবেন। তখন তাদেরকে ছাড়ে পুলিশ। এলাকার মহিলারা জানাচ্ছেন তারা যখন অন্য জায়গায় ঋণ নিতে যাচ্ছেন তখন তারা জানতে পারছেন যে তাদের পরিশোধ করা টাকা জমা পড়েনি। বারবার জানিয়েও কোনো সমাধান সূত্র না বের হওয়ায় তাদের আটকে রেখে ক্ষোভ দেখান এলাকার মহিলারা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের শান্তিনিকেতন, এই শান্তিনিকেতনের বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের পর দিন শান্তিনিকেতনে কোনো অনুষ্ঠানে বাইরে থেকে আসা পর্যটকরা অংশগ্রহণ করতে পারছেন না বলে হতাশ। সারা বছর বহু পর্যটক অপেক্ষা করে থাকেন যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অংশগ্রহণ করবেন, কিন্তু এবারেও বিফল। এবারেও হয়ে উঠল না ঐতিহ্যবাহী বসন্ত উৎসব শান্তিনিকেতনে অংশগ্রহণ করা। এবারে অনেকে আশা করেছিলেন যে বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু এবারেও বিফল। কারণ এই বসন্ত উৎসবকে ঘিরে শান্তিনিকেতন তথা বোলপুরবাসীর আবেগ জড়িয়ে আছে। সারা বছর বোলপুরের বিভিন্ন ব্যবসায়ীরা তাকিয়ে থাকে তাদের রুজি রোজগারের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এবারেও ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের বসন্ত উৎসব পর্যটকদের অনুমতি মিলল না। তার ফলে বোলপুরবাসী তথা সমগ্র পর্যটকদের মন ভারাক্রান্ত। এদিন বিশ্বভারতীর পড়ুয়ারা জানান, তো সকাল থেকে আমরা উঠি আমরা সকালবেলায়, তারপরে এখানে আশ্রম সঙ্গীত হয়, তারপরে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সঙ্গীত ভবনে থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেগুলো এসে দেখি। তারপরে এমনি টুকটাক ছবি তোলা তো আছেই নিজেদের মধ্যে। তো এইভাবে সারা দিনটা যায়। আর এই একটা দিনের জন্য তো আমরা সারা বছর ধরে অপেক্ষা করি, তাই তো আমাদের কাছে এটা বেস্ট। সারাদিনে এই অনুষ্ঠান দেখবো, তারপরে এখানে বিভিন্ন ধরনের ছবি তুলবো, বন্ধু বান্ধবীর সঙ্গে আড্ডা তো আছেই, তারপরে খাওয়া দাওয়া জমিয়ে গল্প। হ্যাঁ, আজকের দিনটা খুব ভালো লাগছে। আমার নাম পাওলি সাহা। আজকে তো বসন্ত উৎসব পালন অনেকদিন পর বিশ্বভারতীতে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি এখানেরই স্টুডেন্ট, তো এত বছর তো সেরকম ভাবে আসা হয়নি, তো এটাই যেহেতু লাস্ট ইয়ার, তার জন্য ভেবেছি যে এবছরটা যতগুলো অনুষ্ঠান হবে সব কটাতেই অংশগ্রহণ করবে। সারাদিনের প্ল্যান তোমাদের কি রয়েছে? প্ল্যান বলতে সেরকম কিছুই না, এখন এইটা হলো, তারপরে সন্ধ্যেবেলা যে প্রোগ্রামটা হবে সেটাতে আসবো। আজকে তো রং খেলা কি রয়েছে? না, ক্যাম্পাসে তো আবির এলাও নেই, তো বাইরে আর কি সেরকম। তোমার নাম? সহেলি। অন্যদিকে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন বলেন, সকাল 5টায় ছিল বৈতালিক, তারপরে 7টায় ছিল আমাদের প্রসেসের, ছাত্রছাত্রীদের প্রসেসের, যেটা প্রতি বছরেই বসন্ত উৎসবের সূচনা এখান থেকেই শুরু হয়। তারপরে তো এই যে মঞ্চের মধ্যে নাচ, বিভিন্ন গানের মাধ্যমে নাচ। এর সন্ধ্যেই আছে 7টার সময় বাল্মীকি প্রতিভা গীতিনাট্য। স্যার, এবারে দেখা গেল যে আবিরের যে চল সেটা নেই, দেখে আবির এবারে খেলা হলো না। হ্যাঁ, আবিরের চল এই কারণেই, কারণ এটা তো আমরা আমাদের যে দোল পূর্ণিমা সেদিন তো হচ্ছে না, যার জন্য আমরা এখানে যে রকমের রং, সেই রংটা আমরা মানে বর্জনই করেছি। এবং আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই এলাকায় কিন্তু এখন ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া, এই ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়াতে এইসব রঙের খেলা মানে না করাই ভালো, করা উচিত নয় বলে আমরা মনে করেছি, যার জন্য রঙের খেলাটা আমরা বর্জন করেছি। এবারে পর্যটকদের ঢোকাও ক্ষেত্রেও তো নিষেধাজ্ঞা ছিল, সেই বিষয়টা নিয়ে এটা কিছুটা সেরকমই ছিল, কারণ এটা বিশ্বভারতীর নিজস্ব উৎসব, সেই হিসেবে তাদেরকে আমরা সেইভাবে আমন্ত্রণ জানাইনি, বা তাদের প্রবেশও কিছুটা আমরা বন্ধ রেখেছিলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। বোলপুর শ্রীনিকেতনের অন্তর্গত রূপপুরের রূপঙ্কর ভাদুরী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর গতকাল সোমবার 10ই মার্চ ছিল দর্শন বিষয়ের পরীক্ষা, কিন্তু দুর্ভাগ্যবশত এদিন সকালে রূপঙ্করের মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মা হারানোর পরেও রূপঙ্কর নিজে মনোবল না হারিয়ে মনের জোরে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দেয়। রূপঙ্করের মনের জোর দেখে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সর্বত্র। কারণ মাতৃহারা এক ছাত্রের মনের জোর দেখে সকলেই আশ্চর্য হয়ে যায়। রূপঙ্কর পরীক্ষা শেষে সোজা শ্মশানঘাটে চলে আসে তার মায়ের শেষ কৃত্য সম্পন্ন করার জন্য। যদিও সে ভেঙে পড়েছিল, সংবাদ মাধ্যমের সামনে তার কাছে কোনো উত্তর দেওয়ার মতো মানসিকতা ছিল না। এদিন বিদ্যালয়ের সহ শিক্ষিকারা জানান,
দেখুন, এই ঘটনার তো কোনো সান্ত্বনা হয় না। বড়দি ফোন করলেন প্রথমে যে এরকম 2 ঘন্টা আগে ছেলেটির মা মারা গেছে। তারপরও স্কুলে আসার পরে আমরা ওকে আলাদা রুমে বসানোর ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু ও চাইলো না, বন্ধুরাও চাইলো না। একসাথে বসেই পরীক্ষা দিলাম। ছেলেটি লিখেছে কিন্তু ভালো, পরীক্ষা দিয়েছে, যথেষ্ট ভালোই লিখেছে। এই অবস্থায় এই মানসিকতায় যে পরীক্ষায় বসলো, কি বলবেন? বলার কোনো ভাষা নেই। তার কাছ থেকে মা হারিয়ে যাচ্ছে, মা হারিয়ে যাচ্ছে, এই জায়গাতে পরীক্ষা দেওয়াটা মা হারিয়ে যাচ্ছে এবং সুস্থ স্বাভাবিক মা ছেলের জন্য ভাত চাপিয়েছে এরকম, পরীক্ষা দিতে আসবে বলে। আপনার নাম? আমার নাম শুভ্রা ঘোষ, আমি স্কুলের প্রধান শিক্ষিকা। এদিন রূপঙ্করের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, বিনুরিয়া নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভঙ্কর ভাদুরীর মা আজ সকাল বেলা 7টা নাগাদ মারা যান। সেটি আমরা খবর পাই ফোনের মাধ্যমে সকাল 8টার সময়। তারপর আমি আমার নৈতিক বিচার করে, নৈতিকতা দেখে আমি ভাবি যে আমার কিছু করা উচিত। আমি সঙ্গে সঙ্গে যেতে প্রস্তুত হই। আমাদের 2জন টিচার, আমার সহশিক্ষক 2জন, গোবিন্দ কুমার নস্কর এবং সৌমেন্দ্রনাথ পাল, তাকে আমরা পাঠাই। তারা যায়, তাদের বাড়ি অবধি যেতে যেতেই তারা স্কুলে আমরা অনেক মানসিক সান্ত্বনা দিয়ে তাকে পরীক্ষায় পাঠাতে পারি এবং পরীক্ষার হল অবধি তারা এসে পরীক্ষার হলে বসার সমস্ত প্রস্তুতি বিবেকানন্দ হাই স্কুলের HM শুভ্রাদি নিষ্ঠা করে তাকে পরীক্ষা দিতে বসান এবং সে সফল মতো 2 ঘন্টা মতো পরীক্ষা দিতে পারে। আমি তার জন্য বসেই ছিলাম সকাল থেকে এই স্কুলের বাইরে এবং তাকে এইমাত্র তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, কারণ অনেকক্ষণ মৃতদেহ রয়েছে। তার মাকে শেষ বিদায় জানাবে সে এবং মুখাগ্নি করবে, যেটা পারলৌকিক কাজের একটি অঙ্গ, তাকে করতেই হবে এই সময়। তাই সেটি করার জন্যে তাকে যেতেই হলো এবং সেই কাজটি করে তার মাকে সে বিদায় জানাবে। তাই জন্য সেক্ষুনি তার বাড়ির লোক তাকে নিয়ে যেতে চলে গেছেন এবং আমি এবং আমার আরেকজন সহশিক্ষক সনাতন চ্যাটার্জি তার সঙ্গে যাচ্ছি তাকে সঙ্গ দেবার জন্য। এটাই হচ্ছে খবর। সাহসের পরিচয় দিয়েছে, প্রচুর সাহস। মানে হৃদয় বিদারক একটি ঘটনা। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে। আমি হলে বোধহয় পারতাম না এবং তাকে আমি কুর্নিশ জানাই। আমার ছাত্র হিসেবে আমি গর্বিত এবং আমাদের সকল স্কুলের সহকর্মীর তরফ থেকে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সে একটিমাত্র সন্তান এবং তার আরও কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে যে এই ঘটনা ঘটে যাবে এটা বোধহয় তার কেউই কল্পনা করতে পারে না এবং মা বলে কথা। তাই ছেলেটি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছে এবং আমি তার আগামীর জন্য অত্যন্ত চিন্তিত এবং আমি তার পাশে আছি। আমরা স্কুলটা একটি পরিবার, নীরদবরণী উচ্চ বিদ্যালয় বীরভূমের, আমরা তার একটি পরিবারের মতো। আমরা সবাই মিলে তার পাশে থাকবো এবং এই স্কুলে যে স্কুলে তার সিট পড়েছে সেই স্কুলের টিচাররা অত্যন্ত সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন, তাকে সর্বদা গার্ড করে রেখেছেন আজকে এবং তারাও প্রচন্ড সহানুভূতি দেখিয়েছেন। তাই আমরাও তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আজকে তার ফিলোসফি পরীক্ষা ছিল সাবজেক্টে। আমার নাম সন্ধ্যা দাস রায়, আমি বিনুরিয়া নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।